স্বাগত রেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। শুরু হয়েছে মাসব্যাপী অমর ২১শে বইমেলা। গতবারের তুলনায় দ্বিগুণ আয়তন জুড়ে চলছে এবার মেলার আয়োজন। তবে সবকিছু ছাপিয়ে এবার সবচেয়ে আলোচিত মেলার নিরাপত্তা ব্যবস্থা। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, আছেন পাক্ষিক আনন্দ আলোর সম্পাদক ও লেখক রেজানুর রহমান এবং চিত্রশিল্পী সব্যসাচী হাজরা। স্বাগত আপনাদের। মাজার ভাই, আপনি তো অন্য প্রকাশের কর্ণধার, তার পাশাপাশি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনের সভাপতিও বটে। ওইটাও একটা বড় পরিচয় বইমেলার আয়োজনে। বিশেষ করে যাই কথা হচ্ছিল নিরাপত্তা নিয়ে। এবার মেলায় আমরা দেখলাম যে সবকিছু ছাপিয়ে নিরাপত্তা ব্যবস্থাটা অনেক বেশি আলোচিত হচ্ছে, তার সঙ্গত কারণও আছে। আপনারা যারা এই মেলার প্রাণ, মানে প্রকাশকরা, কিভাবে দেখছেন বিষয়টা? নিরাপত্তার বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে একজন বইপ্রেমী মানুষ বা পাঠক যখন মেলায় আসবে, ডেফিনেটলি তাকে নিরাপদে যেন সে বাড়ি ফিরে যেতে পারে, এটি গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে একাধিক পুলিশের সাথে আমাদের মেলা কমিটির পর্যালোচনা বৈঠক হয়েছে এবং তারা যেটা আমাদেরকে দেখিয়েছে, জানিয়েছে যে গত বছরের তুলনায় এবছর তারা নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করবে। তো আমরাও সেটা চাই জোরদার হোক, কিন্তু আবার নিরাপত্তা ব্যবস্থার বাড়াবাড়িটা এমন পর্যায়ে যেন না পেয়ে যায় মানুষের মধ্যে যেন একটা ভীতি সঞ্চার না হয়। মানে নিরাপত্তা ব্যবস্থাটা যেন মানুষকে তার ভিতরে একটা আস্থা তৈরি করে যে সে নিরাপদে মেলায় আসতে পারবে এবং নিরাপদে মেলা থেকে তার পছন্দের লেখকের বইটি কিনে নিয়ে এসে ঘরে ফিরে যেতে পারবে। তো সেই দিক থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে পরিকল্পনা যা আছে, আমাদেরকে যা বলা হয়েছে, দেখানো হয়েছে, সেগুলো যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলে আমার ধারণা যে নিরাপত্তা নির্বিঘ্নে মেলাটা এই কথার প্রসঙ্গেই আপনার কাছে যাই যে নিরাপত্তার বাড়াবাড়ি যেন না হয়। আমরা নিরাপত্তা চাই সবাই এবং নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হোক, সেটাও চাই। আবার মেলার স্বতঃস্ফূর্ততা, মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত ঢল নামে, সেটাও যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। এই দুইটার মধ্যে একটা সমন্বয়। আমরা যে প্রসঙ্গটা দিয়ে শুরু করলাম, আমি এখানে একটা জিনিস বলতে চাই যে বাংলা একাডেমির ২১শে বইমেলা নিরাপত্তার যত ধরনেরই সংখ্যা থাকুক, যাই থাকুক, আমরা ইতিপূর্বে দেখেছি মানুষের ঢল কখনো থামানো যায় না। মানে চরমতম নিরাপত্তাহীন অবস্থাও মানুষ যেভাবে এসছে, সেই জায়গাটা কিন্তু এত বড় একটা আয়োজন, সেই আয়োজনের মধ্যে নিরাপত্তার জায়গাটা কিন্তু কি হচ্ছে, কি আছে, সেটাও জরুরিভাবে জানা জরুরি। কিন্তু মাদার সাহেব যে জিনিসটা বললেন, সেটা আমি ভাবতে বলি যে আমি নিরাপত্তার জন্য যে ব্যবস্থাগুলো করেছি সেইটা যেন এমন বাড়াবাড়ির পর্যায়ে না যায় যে আমি ভয়ে যেন আবার মেলায় না আসি, সেই পরিবেশটা যেন আমরা না তৈরি না করি। এত বড় একটা আয়োজনের মধ্যে নিরাপত্তার যে চাদর বলি আমরা, সেটা থাকতেই হবে। তার মানে অনেক মানুষ তো আসে, যেমন আজকের মেলায় 3টা দিন গেল মেলা, আজকে যে মানুষ এসছে সেই মানুষকে দেখে তো আমি মনে করি যে এবারের বইমেলা অনেক বেশি গতবার অন্যান্য বারের চেয়ে বেশি জমবে। কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু সেই জায়গাটাতে নিরাপত্তার আমি আয়োজনটা তো অবশ্যই করব, কিন্তু একটা অনুরোধ যেটা থাকে বাড়াবাড়ির পর্যায়ে যেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। যেমন উদ্বোধনী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকা মানে হচ্ছে নিরাপত্তার একেবারে কড়াকড়ি থাকবেই, সর্বোচ্চ নিরাপত্তা। কিন্তু আমি একজন সাংবাদিক একটা কলম নিয়ে যাব, আমার পকেটে একটা শীষ পেন ছিল, সেই শীষ পেনটা পর্যন্ত আমি বললাম যে ভাই আমি সাংবাদিক, আমি লিখতে, একজন আমাকে মোটামুটি একটু ধমকেশ্বরে বললো আপনাকে বললাম আপনি রেখে যান, আমি কলমটা রেখে এসেছি। এইটা কিন্তু আমার কাছে মনে হয় বাড়াবাড়ি। এই বাড়াবাড়িটা না করলেও চলতো। আমি এই কলমটা দিয়ে কি করব? আমি তো লিখবো। আমি উদাহরণের জায়গায় বললাম এই বাড়াবাড়িটা যেন না থাকে, কিন্তু নিরাপত্তাটা থাকতে হবে। মানুষকে মানে কি বলবো, সন্তোষজনকভাবে আগ্রহী করে তুলতে হবে যে আমি যে মেলাটায় যাব সেই মেলাটা নিরাপত্তা আছে, আমি নির্বিঘ্নে যাব। মাঝার যেটা বললেন যে আমি যেন নিরাপদে যেতে পারি, নিরাপদে ফিরতে পারি। অবশ্যই এই যে নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে, যেই বিষয়টি এবার অনেক আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে যে কোনো গ্রন্থে যেন এমন কোনো বিষয়বস্তু না থাকে যেটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এটা তো গ্রন্থের বিষয়বস্তুর বিষয়। আপনারা প্রচ্ছদ করেন, প্রচ্ছদ শিল্পী, আপনাদের উপরে কি এমন কোনো নির্দেশনা বা কোনো সেলফ সেন্সরশিপ বা অন্য কোনো কিছু কাজ করেছে এইবার, বিশেষ করে মেলার গ্রন্থর প্রচ্ছদ ডিজাইন করতে গিয়ে? যেটা মনে হয় যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এই কথাটার মধ্যে আমার একটা ত্রুটি মনে হয়। কেন যে বইগুলোর আগে আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেনি, সেই বইগুলো লেখকগুলো দেখা গেছে বেশি আক্রান্ত হয়েছে। অথচ বই খোঁজ করলে দেখা গেছে সাবজেক্টের মধ্যে ধর্মীয় বিষয়ে অনুভূতির কোনো প্রসঙ্গই সেখানে থাকে না, হয়তো কিছু সত্য উচ্চারণ থাকে। তো আমার যেটা মনে হয়, আমাদের কাছে যে বইগুলো আছে সেগুলো প্রকাশকদের হাত ঘুরেই, তো তাদের হয়তো একটা সেন্সরশিপ তৈরি হয়েছে। তারা হয়তো একটা এডিটোরিয়াল বোর্ড রাখছেন যে কথাগুলো একটি দৃষ্টিকটু বা কোনো একটা পক্ষকে বা কোনো একটা জায়গাকে সাবধান করে বা তাদেরকে আঘাত করে, সেই বিষয়কে এড়িয়ে থাকার। আর আমার যেটা ব্যক্তিগত প্রসঙ্গ, যে প্রচ্ছদ শিল্পী বা চিত্রশিল্পী হিসেবে আমারও একটা দায় থাকে যে লেখাটার
আসল বিষয়বস্তুটা তুলে ধরা, ওইখানে আমার নিজস্ব কোনো সেন্সরশিপ কাজ করেনি, এটা আমি বলতে চাই। এবং যতই যে লেখাই যতটাই মানে রিলেটেড বা একটু অপ্রাসঙ্গিক হোক বা প্রাসঙ্গিক হোক, ওই সাবজেক্টটাকে তুলে ধরা, সেখানে ওই বাধ্যবাধকতাটা অন্তত আমার ক্ষেত্রে কাজ করেনি। রাজা ভাই, এই প্রসঙ্গেই আসি আপনার কাছে। এই যে বইয়ের কন্টেন্ট নিয়ে এবার মানে বিষয়বস্তু নিয়ে অনেক কথা হচ্ছে, আপনারা কি পন্থা বা কি পদ্ধতি অবলম্বন করেছেন যে এই বিষয়গুলোকে একটু নজরদারিতে আনার জন্য, নাকি বরাবরই আপনারা করে থাকেন এটা? না, এটা আসলে হচ্ছে যে আমি তো মনে করি যে এটা প্রথম সেন্সরশিপটা হচ্ছে পাঠকদের কাছ থেকে, যে পাঠক একটা বই প্রকাশ হওয়ার পরে সে সেটাকে কিভাবে নিচ্ছে, তার কন্টেন্টটাকে কিভাবে নিচ্ছে। আর আমিও হাজরা ভাইয়ের সাথে একদমই একমত যে এটা শুধু ধর্মীয় অনুভূতি কেন, মানে বই সেন্সরশিপ যদি প্রশ্ন আসে, সেন্সরশিপ বা এডিটিং যখন আমরা করি, যখন প্রকাশকের কাছে পাণ্ডুলিপি আসে, তো সেখানে আমরা যে জিনিসগুলোকে আমরা গুরুত্ব দিই সেটা হচ্ছে যে মানে এমন কোনো কন্টেন্ট থাকা উচিত না যেটা মানুষের মানে জীবনের স্বাভাবিক মানে কাজ, মানে স্বাভাবিকতাকে ব্যাহত করে বা মানুষের বোধকে নাড়া দেয়, বা কোনো একটা দ্বন্দ্ব সংঘাত হানাহানি সৃষ্টি হতে পারে, কোনো এরকম কোনো কিছু না থাকা উচিত। কিন্তু এইটা কোনো সেন্সরশিপের মধ্যে দিয়ে, বিশেষ করে এবার যে প্রসঙ্গটা আসছে যে পুলিশ তদারকি করবে, তো এটা তো কোনোভাবেই মানে হতে পারে না। আমরা এটা খুব স্ট্রংলি আমরা প্রতিবাদ জানিয়েছি যে না, এরকম কোনো কিছু এটা হতে পারে না, এটা পুলিশের কাজ নয়, পুলিশের দায়িত্বের মধ্যেও পড়ে না। এটা বাংলা একাডেমি বইমেলার একটা নীতিমালা আছে, সেই নীতিমালার মধ্যে একটা পরিষ্কার বলা আছে যে কি ধরনের বই এখানে মানে প্রকাশ করা যাবে না। তো সেটা যদি দেখতেই হয় সেটা বাংলা একাডেমি দেখবে, আমাদের সুশীল সমাজ আছে, প্রকাশক সমিতি আছে, পাঠকরা আছে, তারা দেখবে। তারপরে পুলিশের প্রশ্ন হচ্ছে অনেক পরে, পুলিশ তো নজরদারি করতে পারে না, পুলিশ কোন একটা নজরদারি করতে পারে, কিন্তু বইয়ের বিষয়বস্তু নিয়ে তাদের বইয়ের বিষয় নিয়ে এই বিষয়ে আমি আসতাম না না। না, এটা যেটা হলো যে মানে আমি আমার কাছে খুব অবাক লাগছে যে আমি কি লিখবো বা আমার বইয়ের মধ্যে কি থাকবে, সেটা যদি বাংলা একাডেমি কর্তৃপক্ষ বা যারা মেলা আয়োজন করেছেন বা সেই সংশ্লিষ্ট মানুষ যদি এটা দেখভাল করেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। আরেকটা ব্যাপারটা হচ্ছে যে আমার কি উদ্দেশ্য আছে সেটাও কিন্তু স্পষ্ট করতে হবে। আমি যদি ইন্টেনশনালি কোনো কিছু করবার চেষ্টা করি, সেটাও কিন্তু একটা ব্যাপার হয় যে একটা মেলা যখন হয়, একটা যখন আয়োজন হয়, কিছু নীতিমালা কিন্তু থাকতেই হবে। রেজা ভাই, আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আমি একটু বুঝতে চাচ্ছিলাম মাজার ভাই যেটা বললেন যে পাঠকই আসলে আলটিমেটলি মানে শেষ পর্যন্ত পাঠকই ব্যাপারটা জাজ করবে, এখানে এরকম কোনো মেকানিজম কি বাংলা একাডেমির আছে যে একজন পাঠক যদি কোনো একটা বইয়ের কন্টেন্ট নিয়ে তার বা বিষয়বস্তু নিয়ে যদি তার অভিযোগ জানায় বা তার অবজারভেশন জানায়, সেটাকে অ্যাড্রেস করার কোনো মেকানিজম আছে? এইটা আমার মনে হয় মাঝার ভালো বলতে পারবে, এই জন্য তার কারণ মেলার মানে মাঝার ভাই, আপনার কাছে প্রশ্নটা এমন কোনো, ধরেন আমি একজন পাঠক হিসাবে একটা বইয়ের কোনো কিছু আমার কাছে দৃষ্টিকটু, আপত্তিকর বা আমাকে আঘাত করেছে বা আমি অফেন্ডেড হয়েছে, এটা কি বাংলা একাডেমিকে জানানোর কোনো এটা আলাদা করে কোনো ওইভাবে এই ধরনের কোনো কমিটি নাই, কিন্তু একটা মেলা পরিচালনা কমিটি আছে, যে কেউ সেখানে একটা কমপ্লেন সে করতেই পারে আর কি। হ্যাঁ, এবং সেইটা বাংলা একাডেমি তখনই আমলে নেবে যে যখন এটা সত্যিকার অর্থে এই বইটা কোনো সমস্যা তৈরি করতে পারে, কোনো ধর্ম, গোত্র, বর্ণ, মানে শুধু ধর্মীয় না, প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ মানে এটা কোনো সমস্যা তৈরি করতে পারে। জি, আবার রেজা ভাইয়ের কাছে যাই এই প্রসঙ্গে। না, বাংলা একাডেমির বইমেলা বা এই ধরনের বইমেলায়, প্রত্যেকটি বইমেলায় আমরা যে মেলাটাকে নিয়ে বেড়ে উঠছি, সেই মেলাটার যে নিয়ম নীতিমালা করার চেষ্টা করা হয়েছে বা যেটা নিয়ে এই মেলাটা চলে, আমি মনে করি এই রকমের নীতিমালা অবশ্যই থাকতে হবে। কিন্তু ধর্মীয় আঘাত বা এই বিষয়গুলোর জায়গার যদি কারো কোনো ধরনের মনে হয় যে তিনি এই উদ্দেশ্যপূর্ণভাবে এই বইটা লেখার চেষ্টা করছেন বা এত বড় আয়োজনকে নস্যাৎ করার চেষ্টা করছেন, আমার তো মনে হয় সেটার একটা প্রতিরোধ থাকা উচিত বা সেটা দেখভাল করা উচিত, অবশ্যই করা উচিত। না হলে তো পুরো মেলাটা সেটার ব্যবস্থা মানে সেটার দায়িত্বটা কার হাতে? সেই দায়িত্বটা আমার মনে হয় না যে পুলিশের থাকা উচিত। সেটা বই যারা বোঝেন, বই সংশ্লিষ্ট মানুষ যারা, এটা বাংলা একাডেমি দায়িত্ব নিতে অথবা বাংলা একাডেমি কাউকে দায়িত্ব দিতে পারে, কিন্তু আমার তো মনে হয় না যে এটা পুলিশের দায়িত্ব হতে পারে। না, আমি মনে করি আসলে এটা একদম যে বাংলা একাডেমিরও দায়িত্ব এটা না, এটা আমি মনে করি এটা প্রথম দায়িত্ব হচ্ছে প্রকাশকদের। প্রথম হচ্ছে লেখক যিনি লিখছেন, তারপর হচ্ছে প্রকাশক, তারপর হচ্ছে পাঠক, তারপরে যদি এর মানে মানে কোনো প্রয়োজন পড়ে একটা বিষয় নিয়ে, তখন বাংলা একাডেমিতে যেতে পারে। এটা বাংলা একাডেমি এটা আসলে কাজ দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু মাঝার আমি একটা জিনিস জানতে চাই, যেটা হলো যে আজকে যেটা আপনি বললেন যে প্রকাশকের দায়িত্ব হতে পারে, আজকে আমাদের এখানে বইমেলায় প্রতি বছরে প্রায় 3,500 থেকে 4,000 বই বের হয়। সেই বইগুলো কি
আমি জানি না আমার এই প্রশ্নটা করা ঠিক হচ্ছে কিনা, সেই বইগুলো কি কি বই প্রকাশ হচ্ছে, সব প্রকাশকরাই কি এটা ওয়াকেবল, বা তারা কি জেনে বুঝে বইটা প্রকাশ করে? মানে সম্পাদনার বিষয়টা আনছেন তো, হ্যাঁ, হ্যাঁ। মানে তারা আগে আচ্ছা, দেখে নিচ্ছে এখানে তাহলে একটা কথা পরিষ্কার বলতে হবে, যেমন এবছরের বইমেলায় 329টি প্রকাশনা সংস্থা স্টল বরাদ্দ পেয়েছে। আমাদের যেটা জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, আমাদের সমিতির সদস্য সংখ্যা 161 জন। তাহলে কিন্তু এর প্রায় দ্বিগুণ সংখ্যক প্রকাশক এখানে অংশগ্রহণ করছে, যার মধ্যে একটা বড় অংশ আছে হচ্ছে যাদেরকে বলা হচ্ছে যে সিজনাল প্রকাশক, যাদের নিজস্ব কোনো মানে প্রফেশনাল কোনো সেট আপ নাই, এবং অনেকে আছে যাদের নিজস্ব কোনো বিক্রয় কেন্দ্র নাই, এবং শুধু মেলা আসলে আমরা তাদের চেহারাটা দেখি। যেটা গত এই 29 তারিখে বাংলা একাডেমি বইমেলা উপলক্ষে যে প্রেস কনফারেন্স, সেখানে বাংলা একাডেমির মহাপরিচালক একই কথা বলেছেন। কিভাবে তারা কোন পদ্ধতিতে এখানে ঢুকেছে, স্টল পাচ্ছে, আমরা তাও জানি না। তো আমরা যেটা বলছি যে মানে প্রফেশনাল প্রকাশক যারা, তাদের অবশ্যই একটা এডিটোরিয়াল বোর্ড থাকতে হবে। অনেকের হয়তো নাই, এখনো গড়ে উঠতে তৈরি হয়ে ওঠেনি, কিন্তু সেটা আপনারা মনে করেন যে সেটা আমরা মনে করি দরকার, অবশ্যই বইয়ের থাকা উচিত। একটা মান বই এবং- অবশ্যই সুসম্পাদিত হয়ে প্রকাশ হওয়া উচিত, যেন তেন ভাবে ভুল বানানে একটা বই প্রকাশ হওয়া উচিত না। বিশেষ করে শিশুদের বইয়ের ক্ষেত্রে তো কোনো অবস্থাতেই না। এরকম অনেক বই বেরোয় শিশুদের, আমরা দেখি যে ভুল বানান, ভুল বাক্য গঠন নিয়ে বই প্রকাশিত হচ্ছে। এটা তো কোনো অবস্থাতেই হওয়া উচিত না। হ্যাঁ, আমরা একটা বিরতি নিয়ে আসি, আরো কথা হবে। নিচে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল শিশুতোষ বই নিয়ে। একটা কথা প্রায় শুনি, মানে শিশুদের অভিভাবকদের কাছ থেকে, বা আমরাও দেখি যে আমাদের দেশের শিশুতোষ বইগুলোর ইলাস্ট্রেশন বা ছবি বা কি বলবো সামগ্রিক উপস্থাপন অতটা আকর্ষণীয় হয় না। বিজ্ঞানের বইয়ের ক্ষেত্রেও এটা সত্যি। কেন, এটা কি কারণ? আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এমনি তো শিশুতোষ লেখকের সংখ্যা একটু সীমিত, তবে এক সময় বাংলাদেশে কিন্তু অসংখ্য সুন্দর ইলাস্ট্রেশন সহ বই আমরাই ছোটবেলাতে পাইছি। একটা বড় ঘাটতি আছে যে আমাদের দেশে ইলাস্ট্রেশন শিল্পী তৈরি হওয়ার ক্ষেত্রে। যেমন ধরেন কায়েম স্যার নেই, এই 2 বছর হচ্ছে, তো আমরা কিন্তু তার ঘাটতিটা টের পাচ্ছি। অথচ আমাদের এত বড় ইনস্টিটিউট, চারুকলা ইনস্টিটিউট, গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে কায়েম স্যারের নামে একটা সাবজেক্ট হইতে পারতো, যে সেই একমাত্র শেষ মানুষ চেষ্টা করছিল যে বাংলাদেশের ঘরানাকে ধরে কিভাবে ওই টাইপোগ্রাফি, ওই রং, ওই কালার স্কিম ব্যবহার করে কভার করা যায়। যাই হোক, যে কথা হচ্ছিল, শিশুতোষ বইয়ের একটা ঘাটতি আমি প্রকাশকদের ক্ষেত্রে দেখছি, তারা এই বইগুলো বের করতে চায় না, যে ব্যয়বহুল হয়ে যায়। আবার এগুলো যে একেবারেই বিপণন নেই তা না। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় কি, এখন সমস্ত বাচ্চারাতে দেখবেন যে ট্যাব। বাবা মাদের প্রতিও আমার একটা আবেদন বা এক ধরনের নিবেদন আছে, যে শিশুদেরকে একটু বইয়ের প্রতি আকর্ষণ করা। আমরা কিন্তু ছোটবেলায় হাশেম খানের এক রঙের ইলাস্ট্রেশন দেখছি, আমরা ওই এক রঙের মধ্যেই সরলীতে খুঁজে পাইছি। তখন অবশ্য এত বাইরের ঝকমকে জিনিস ছিল না, কিন্তু একটা শিশুকেও বোঝাতে হবে যে এটা তোমার দেশের বই, তোমার পরিবেশ, তোমার পরিস্থিতি, তোমার লিমিটেশন অনুযায়ী বইটা বের করা। আর প্রকাশকদের ক্ষেত্রে যেটা বলা, যে মাজার ভাই বা রেজান ভাই আছেন, যে একটু সাবসিডি দিয়ে শিশুদের জন্য, মানে একটু কম লাভ করলেও একেবারেই বইটার জন্য তাই। একটু। একেবারে মাঝে ভাই ওই আপনার জায়গাটা কাছে একটু আসবো আমি, adjust যে বই নিয়ে একটা সবসময় কথা চলে যে দামের বিষয়টা, যে কিভাবে আরেকটু, আপনারা কি কখনো চিন্তা করেছেন বা এটা নিয়ে আপনাদের বিবেচনায় আছে বিষয়টা, যে না, বইয়ের আমরা দাম? আসলে হচ্ছে যে আমি মনে করি যে বাংলাদেশের বইয়ের দাম পৃথিবীর যে কোনো দেশের বইয়ের দাম, বইয়ের থেকে অনেক কম, বইয়ের মূল্য থেকে অনেক কম প্রাইসে কিন্তু আমরা বই প্রাইসিং করি। আর বইয়ের যে প্রাইসিংটা হয় সেটা ডিপেন্ড করে আসলে কাগজ এবং প্রিন্টিং ম্যাটেরিয়াল কস্টের উপরে ডিপেন্ড করে। আর একটা হচ্ছে যে একটা বই আমি কত কপি, মানে এটার মুদ্রণ হচ্ছে কত কপি, সেটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে 4000 বই যেটা প্রকাশ হচ্ছে বলা হলো, এর মধ্যে 4000 বইয়ের মধ্যে যদি 4000 বই প্রকাশ হয়, 3950টা বই প্রকাশ হয় আমার ধারণা সবই এগুলো 300 কপির নিচে মুদ্রণ হয়। তো একটা বই যখন 300 কপির, মানে এটার মুদ্রণ সংখ্যা যখন 300 হয়, প্রোডাকশন কস্ট অটোমেটিক বেড়ে যায়। কিন্তু যেটা 2000 কপি বিক্রি হয় সেই বইটারও অটোমেটিক্যালি সেগুলো কিন্তু কস্ট কিছুটা কমানো হয়। যেমন হুমায়ুন আহমেদের বইয়ের যখন ব্যাপক প্রোডাকশন থাকে, তার হতে 40-50 হাজার কপি নতুন বই বেরোলে একবারে শুধু মেলাতেই বিক্রি হতো। তো সেই বইটার আমি যেভাবে প্রাইসিং করতে পারবো, যে বইটা 300 কপি বিক্রি হচ্ছে সেটা প্রাইসিং কিন্তু এভাবে করতে পারবো না। আর যেটা আমাদের হাজরা ভাই যে কথাটা বললেন, যে শিশুতোষ বইয়ের ক্ষেত্রে এটা মানে ইলাস্ট্রেশনটা আসলে অনেক ব্যয়বহুল হয়ে যায়। আর শিশুদের বইয়ের দাম আমরা সবসময় চেষ্টা করি একটু কম রাখার। আর এখানে আরেকটা প্রধান যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আমাদের সরকারি যে মানে বই ক্রয় যে নীতি আছে বা ওইখানে যে বাজেট বরাদ্দ আছে, এইটা অসম্ভব রকম কম। মানে এটা সামগ্রিকভাবে আমাদের প্রকাশনা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে
এইখানে বাজেট বরাদ্দ যদি বাড়ানো না হয় তাহলে এটা কিন্তু মানে খুব বেশি দূর এগোবে না। আমাদের পার্শ্ববর্তী দেশে এই যে এখন চলতেছে মানে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা, সেখানে যত বই মেলায় প্রকাশিত হবে প্রতিটা বই একটি নির্দিষ্ট হারে সরকার ক্রয় করে নেবে। তো এখানে এটা একটু একটা বড় বিষয় আছে যে ক্রয় করে নিয়ে কি কেন করবে, লাইব্রেরি পাঠাগার, তাদের দেশ বড়, হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এইখানে মানে এটা যেমন সারা বছরে 5 কোটি টাকা বরাদ্দ, গত বছরও ছিল, এবছরও বাজেটে এটা 5 কোটি টাকা বরাদ্দ। তো 5 কোটি টাকায় আপনি কি বই কিনবেন? আমি শুধু এটা একটু যে শুধু সম্পৃক্ত হতে যাচ্ছি যে এই বইগুলো বের করা হচ্ছে না জন্য আপনি দেখবেন যে বই মেলাতে অসংখ্য বাচ্চাদের বই আছে, ডোরিমন, বিদেশি বইয়ের উপরে শুধুমাত্র বাংলা লেখা তুলে দেয়া, এই বইগুলোর বিস্তারটা বাড়তেছে। যদি তাই না হয় লেখক অথবা ইলাস্ট্রেশন, তাহলে সে আমাদের পুরনো বইগুলো, ক্লাসিক্যাল বইগুলো যদি আবার রিপ্রিন্ট করা সম্ভব হয়, মুদ্রণ করা সম্ভব হয়, আবার সেই সুকুমার, আবার সেই সন্দেশ, আবার আমাদের এখানকার শিশু একাডেমি থেকে প্রকাশিত অসংখ্য ভালো ভালো রচনা বই আছে। সেটা আমার মনে হয়, আমি শিশুদের বইয়ের ক্ষেত্রে একটা হাজরা, আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা, ইলাস্ট্রেশনের জায়গাটা আমাদের তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধার কারণে অনেকে আবার এমন কিছু ইলাস্ট্রেশন বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছেন এত সহজভাবে, আমার কাছে মনে হচ্ছে সেটা একটা খুব মানে উদ্ভট একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর আপনি যে প্রসঙ্গটা তুললেন যে বইয়ের দাম এবং অন্যান্য বিষয়গুলো, এটা মাঝারের সাথে আমি একমত যে আমাদের দেশে যে বইয়ের দাম সেই বাইরের দেশের বইয়ের দামের তুলনায় অনেক কম, কিন্তু তারপরেও একটা জায়গা থাকে যেটা হলো যে আমাদের ক্রয় ক্ষমতার, আমরা তো বই মানে মনস্ক জাতি হয়ে গড়ে ওঠার চেষ্টা করছি, সেই জায়গা থেকে যতটুকু পারা যায় একটা সহনশীলতার মধ্যে নিয়ে আসা খুব মানে জরুরি। সোজা কথা হচ্ছে মাঝে আমার মনে হয় যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির বাজেটে বই কেনার জন্য কোনো টাকা থাকে বলে আমি মনে করি না। সবকিছু হয়ে যদি বাড়তি থাকে তখন বই কেনা হয়, এটা হচ্ছে। অন্য প্রসঙ্গে বলি যে ধরেন বলা হয় যে এখন বাচ্চাদের বা মানুষের হাতে অনেক বেশি উন্মুক্ত তাদের বিনোদনের ক্ষেত্র, তাদের প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি, সেই জন্য বই বিমুখতা পাচ্ছে। কিন্তু আবার উল্টা দিকে দেখি বইমেলায় তো প্রচুর বই বিক্রি হচ্ছে। যেমন এখানে যেই ইনফরমেশন আমার কাছে আছে যে 2015 সালের তুলনায় 16 সালে প্রায় ডাবল বিক্রি হয়েছে। বই এসেছিল 3,444টি, গত বছর বিক্রি হয়েছে মোট 40,50,00,000 টাকার বই। তো এটা তো একটা খুবই আশার কথা। আপনাকে যদি আমি আজকের তথ্যটা দিই, সকালবেলা যে বইমেলা চিত্রটা আজকে ছিল সেই তথ্যটা দিতে অনেকে বলার চেষ্টা করছে যে আমাদের ছেলেমেয়েরা বই পড়ে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যত জনসংখ্যা সেই তুলনায় পঠক মনস্কতা বাড়ছে। আজকে অনেকগুলো অনেক অভিভাবক তাদের বাচ্চাদেরকে নিয়ে এসছে এবং সেই বাচ্চারা শুধু ঘুরতে আসে নাই, কিন্তু তারা তাদের বাবা মার কাছ থেকে বই কিনেছে। আমি দেখে খুব অবাক হয়েছে এবং তাদের অনেককে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি বই কিনতে চাও। অনেকে আমাদের দেশের নামকরা জনপ্রিয় মানে কথা সাহিত্যিকদের নাম বলেছে, কেউ বিজ্ঞানের বইয়ের কথা বলেছে, এবং একটা বাচ্চাকে আমি দেখলাম সে বলল যে আমি না মুক্তিযুদ্ধের বই খুঁজছি, আমার বাবা বলেছে মুক্তিযুদ্ধের বই কিনে দেবে। ওই যে মুক্তিযুদ্ধের বইয়ের প্রতি যে তার একটা আগ্রহ তৈরি হলো, সেই আগ্রহটা কিন্তু অনেক বড়। আমাদের এই বই মেলাটা কিন্তু যেভাবে এবার, আমি জানি না কে কিভাবে নেবে, যেভাবে এবার আমাদের বিন্যাসগতভাবে অন্যান্যভাবে বড় হয়েছে, সেই জায়গাটাতে বাচ্চাদের এই পড়ার অভ্যাসটাকে অভিভাবকদের আরো ত্বরান্বিত করা দরকার। হ্যাঁ, মাঝে ভাই আমরা বিরতিতে যাব, তার আগে একটা প্রশ্ন রেখেছি আপনার কাছে। ধরেন বইমেলা যে রেজানুল ভাই বললো যে পাঠক তৈরি করে, ক্ষুদে পাঠক হোক বড় পাঠক হোক সেটা না, লেখকও কিন্তু তৈরি করছে। এই যে নতুন লেখকদের একটা অভিযোগ সবসময় যে প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বই আগ্রহ নিয়ে ছাপতে চায় না, এটা একটা অনেক পুরনো বিতর্ক, এটা নিয়ে আসবো আপনার কাছে। বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। মাঝে ভাই যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, নবীন লেখকদের একটা অভিযোগ থাকে যে প্রতিষ্ঠিত প্রকাশকরা আপনাদের মতো তারা তাদের বইগুলো খুব আগ্রহী না ছাপার জন্য। না, এটা এই অভিযোগটা একেবারেই সঠিক না, কারণ আমরা প্রত্যেক বছরই নবীন লেখকদের বই মানে ছাপছি, এবং মানে প্রথম কথা হচ্ছে যে নবীন লেখক হোক আর প্রবীণ লেখক হোক, লেখাটা মানসম্পন্ন হতে হবে, এবং একজন প্রকাশক যখন একটা পাণ্ডুলিপি বই আকারে করার পরিকল্পনা করবে তার মাথায় যেটা থাকবে যে এই পাণ্ডুলিপিটি প্রকাশযোগ্য কিনা, এই পাণ্ডুলিপিটি পাঠকের জন্য কোনো উপকার আসবে কিনা, এই পাণ্ডুলিপিটি পাঠক গ্রহণ করবে কিনা, এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ। যেমন এবছরে যে কালিয় কলম সাহিত্য পুরস্কার পেল নওশাদ জামিল, এ তো গত বছর তার বই আমরাই প্রকাশ করেছি। তো এরকম সাদিয়া মাহাজাবিন গত বছর অন্যদিন, হুমায়ুন আহমেদ অন্যদিন সাহিত্য পুরস্কার পেল প্রথম বই পা গ্রন্থের জন্য, তার বই তো প্রকাশ হয়েছে। তো এরকম কিন্তু মানে কাজে অভিযোগটা সঠিক না।
এখন অনেকেই চাচ্ছে যে কিছু লেখালেখি শুরু করে একটা দুটো গল্প লিখে বা মানে একটা উপন্যাস লিখেই সে প্রথমেই যেটা চায় যে বই আকারে প্রকাশ করতে হবে। এটা লেখাটা কতটা মানসম্পন্ন বা এটা প্রকাশযোগ্য কিনা এই বিচারটা কিন্তু থাকে না। তো আমরা যেটা সাজেশন দিই যে প্রথমে লেখালেখি করার পর আগে তো এটা দৈনিক পত্রিকাগুলোতে ছাপার ব্যবস্থা করতে, সাহিত্য পাতায়, এবং সেখানে হচ্ছে কি যে পাঠকের রিয়াকশনটা দেখা প্লাস পাঠকের সাথে পরিচিত হওয়া। কারণ পাঠক অপরিচিত কোনো লেখকের বই কিনতে চায় না, আর বই পড়ে দেখে বই কেনার তো কোনো সুযোগ বইমেলায় থাকে না। যেমন বড় বড় বুক শপগুলোতে ঘন্টার পর ঘন্টা মানুষ বই পড়ছে, ফ্লোরে বসে বই পড়ছে, পাতা উল্টাচ্ছে, মানে 15-20 পাতা পড়ে তার ভালো লাগলে বা সিনোপসিস পড়ছে। এখানে তো সেই সুযোগ নাই, ধাক্কাধাক্কি করে কোনো রকমের মানে তার প্রিয় লেখকের বইটা সে নিয়ে বাড়ি ফিরতে পারলেই মনে হয় বেঁচে যায়, এরকম অবস্থা। তো সেই কারণে লেখকের পরিচিত হওয়াটা একটা বড় বিষয়। তা আমার সাজেশন হচ্ছে যে আগে পত্রিকায় লেখালেখি করতে, লিটল ম্যাক থেকে শুরু করে দৈনিক পত্রিকাগুলো, প্রত্যেকটা দৈনিক পত্রিকা সাহিত্য পাতা বেরোয়, সেখানে লিখতে পারে। তারপরে পাক্ষিক পত্রিকা আছে, সাপ্তাহিক পত্রিকা আছে। এটা না করে এরা যেটা করছে যে প্রথমে মানে একটা লিখেই বই করতে চাচ্ছে। আর একটা যেটা খারাপ ট্রেডিশন দাঁড়ায় গেছে যে প্রকাশক যখন বই করতে চাচ্ছে না, আমরা যখন পাণ্ডুলিপিটা ফিরিয়ে দিচ্ছি, তখন সে এটা নিজের পয়সায় কোথাও থেকে যে প্রকাশ করার একটা উদ্যোগ নিচ্ছে। এটা কিন্তু আমাদের প্রকাশনা শিল্পের জন্য সেই খুব খারাপ প্রসঙ্গে একটা আসবো জিনিস আপনার হচ্ছে। কাছে যে অনেক প্রকাশক লেখকের কাছ থেকে টাকা নিয়ে বই প্রকাশ করছে, লেখক প্রকাশককে টাকা দিচ্ছে, মানে উল্টাটা হচ্ছে। রেজান ভাই, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে বই মেলা কভার করে, আমি যদি ভুল না করে থাকি প্রায় 19 বছরের। তো সেইটার একটা আউটকাম আমরা দেখতে পাই, আপনি বইমেলা, প্রতিদিনের বইমেলা একটা করছেন, এবার এটা বলতে 10 বছর। এটার অভিজ্ঞতা একটু বলেন আমাদের। আপনাকে ধন্যবাদ। যেটা হলো যে যে প্রসঙ্গটা শুনছিলাম ওই ব্যাপারে আমি একটু কথা বলবো। কিন্তু আমি ইত্তেফাকের 19 বছর, ইত্তেফাক এবং আনন্দ আলোর 10 বছর, তারপর 19 আর 10 হলো 29 বছর ধরে আমি বইমেলা কভার করছি। এবং এই বইমেলার মানে অভিজ্ঞতাটা নিয়ে আমরা আনন্দ আলো বইমেলা প্রতিদিন নামে একটা সংখ্যা বের করি প্রতি বছরই। এবার এটা 10 বছরে পড়লো। এর সাথে একটা সাহিত্য পুরস্কার আছে, সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার, এবং সবকিছু মিলিয়ে এই পত্রিকাটা আমরা পাঠককে কিন্তু বিনা পয়সায় দেই। এবং প্রতিদিন এটা 3টার সময় এটা প্রকাশ হয় এবং তারপরে এটা পাঠকদের হাতে চলে যায়। মানে কতগুলো কপি করেন? এটা প্রতিদিনই আমরা 5000 করে ছাপি এবং সেটা আমরা বিভিন্ন জায়গায় বিনা পয়সায় দিয়ে দেই। কিন্তু যে বিষয়টা এখানে উঠেছিল, আমি এই একটা ব্যাপার বলি, যেটা হলো যারা এই অনুষ্ঠানটা দেখছেন, বিশেষ করে তরুণ লেখকরা যারা দেখছেন, আমি একসময় তরুণ লেখক হিসেবে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমারও সেই অভিজ্ঞতাটা আছে। কিন্তু আমি একটু বিনীতভাবে একটা অনুরোধ করব, এই বইমেলা কেন্দ্রিক লেখক হওয়ার চেষ্টা করলে কিন্তু লেখক হওয়া যাবে না। সারা বছরই লিখতে হবে, লেখার পরে মাজার যেটা বললেন যে নামটা অন্তত পরিচিতি করা দরকার। আমার বইটা, আমি যেমন নিজে মনে করি যে বইটা আমি বের করব, আমার বই পাঠক কিনবে, তাহলে আমি বইটা বের করব। আমি বইটা বের করলাম, আমার সংখ্যা যেমন এই, আমার মাঝে মাঝে খুব অবাক লাগে, আমি জানি না মাজার কিভাবে নেবে। আমি আমার অনেক বন্ধুকে জিজ্ঞেস করি কয়টা বই বেরোচ্ছে, 13টা, কয়টা বই বেরোচ্ছে 20টা, কয়টা বই বেরোচ্ছে 19টা। এতগুলো বই কেন বেরোবে? মানে আমি একটা জিনিস বুঝে পাই না, এতগুলো বই একটা মেলায় কেন বেরোবে? কতগুলো বই এখানে বিক্রি হয়? এই জায়গাগুলো একটু দেখা দরকার। আর অনুরোধ করব মাঝার এবং তাদের এই বিশিষ্ট প্রকাশকদেরকে, একটা অনুরোধ, একটা প্রস্তাবনা আমার, যদি এই বইমেলা শেষ হওয়ার সাথে সাথে আমাদের 20 জন প্রকাশনা সংস্থা যদি 20 জন তরুণকে টার্গেট করে, XYZ 20 জন তরুণকে, এবং তাদেরকে যদি বলে যে আমরা তোমার এই একটা বই বা উপন্যাস বা কবিতা আগামী বছরে প্রকাশ করবো, তুমি সারা বছর ধরে তৈরি হও, ওই বইটা সম্পাদনা হবে, ওই বইটা সম্পাদিত হয়ে বইটা বেরোবে, তাহলে এক বছরে আমি 20 জন তরুণের বই আলাদা করে বের করতে পারছি। অন্য প্রকাশ হতে একটা করলো, আরেকজন একটা করলো, এরকম 20টা প্রকাশনা যদি 20 জন তরুণীর বই বের করে, তাহলে কিন্তু একটা আলাদা, অন্তত ওই 20 জনের থেকে 5 জন যে দাঁড়াবে না তা কিন্তু না। অবশ্যই। আমি একটু প্রচ্ছদের প্রসঙ্গে আসি আবার। এই যে কথা হচ্ছিল তরুণ লেখকদের বই নিয়ে, আপনি যখন প্রচ্ছদ করেন, বা মানে আমাদের প্রকাশনা শিল্পটাই আসলে কেমন যেন বইমেলা কেন্দ্রিক হয়ে গেছে। আপনারাও তো ওই সময়টাই সবচেয়ে ব্যস্ত সময় কাটান। এই যে এত বইয়ের প্রচ্ছদ করেন, সেটা কি বইগুলো পড়ার সময় পান? মানে কি বিবেচনায় রাখেন আপনি? মানে যে কোনো বই আসলেই আপনি প্রচ্ছদ করেন, নাকি আপনার কোনো পছন্দ অপছন্দ থাকে? প্রকাশকদের যেমন থাকে যে এই লেখা ছাপবো, এটা ছাপবো না, প্রচ্ছদ করার ক্ষেত্রে আমার ব্যক্তিগত একটা যাচাই বাছাই আছে। আমি এমনি পাণ্ডুলিপি পড়া ছাড়া কোনো বইয়ের কভার করতে চাই না বা করিনি। এবং আমি আসলে সারা বছর ধরে, এবারও সারা বছর ধরে মাঝে প্রায় 50টা বইয়ের কভার করছি। এটা এখনো সম্পূর্ণ হয়নি, আস্তে আস্তে হবে। কিন্তু পাণ্ডুলিপি পড়া ছাড়া কভার করা একেবারেই অসম্ভব, এটা আমি কোনোভাবেই ভাবতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বইয়ের ক্ষেত্রে কখনো হয়েছে পাণ্ডুলিপি পড়ে আপনি মনে করলেন যে বইয়ের কভার করবেন না? অসংখ্য আছে। এটা কি এবং বিবেচনা? আমিও দেখছি যে আমি সাধারণত এক ধরনের লেখকের লেখার প্রচ্ছদে ভালো, কোট করার জন্য ভালো, অন্য একটা ব্যাপারে আমি খুব একটা মানে সুবিধার না। যেমন দেখা গেছে যে কবিতার বইয়ের ক্ষেত্রে আমি খুব একটা জুৎসই না। আবার দেখা গেছে প্রবন্ধের বইয়ের ক্ষেত্রে অনেক সময় টাইপফেস্টেজ দিয়ে এটি একটা কাহিনী করতে পারি। তো আমারও তো একটা লিমিটেশন আছে। আবার প্রকাশকরা এখন বুঝে যে কোন বইটা তারে দিলে পরে সে ভালো করতে পারবে, এটা একদিক দিয়ে ভালো হয়েছে।
মুষ্টিমেয় খুব মানে সামান্য কিছু প্রকাশকের ওনারাই একটা সিলেক্টিভ করে দেয়, যেহেতু 2-3 বছর ধরে তাদের সাথে কাজের একটা অভিজ্ঞতা আছে, ওই জায়গা থেকে একটা। আবারও একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আসছি, সঙ্গেই থাকবেন, বিরতির পর কথা হবে। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। রেজানুর ভাই, এই যে মেলার কথা হচ্ছিল, আমাদের প্রকাশনা শিল্পটা মূলত একদম মেলা কেন্দ্রিক হয়ে গেছে, মানে মেলা আসলেই আমরা এত বই প্রকাশ হতে দেখি। এটা কিভাবে দেখছেন আপনি? মানে সারা বছর হয় না যে তা না, আপনি যেটা বললেন যে একেবারেই যে ঠিক না তা নয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানে আমার সাংবাদিকতা জীবনের মানে চলাটা প্রকাশকদের সাথেই বেশি। আমার এখানে প্রকাশক বন্ধু বসে আছেন, তার সাথে আমার এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা হয়। বেশ কিছু প্রকাশনা সংস্থা আমাদের দেশে আছে, আমার মনে হয় এখন আরো বাড়ছে, অন্তত 50-60টি প্রকাশনা সংস্থা হবে যারা প্রতি বছরের সবসময় তারা বই বের করে। মানে ওই যে যেটা সিজনাল আপনি বললেন, সিজনাল করে না। কিন্তু এইটা আমার কাছে, যে প্রশ্নটা আপনি তুললেন, এটা আমার কাছেও মাঝে মাঝে মনে হয়, এই যে সিজনাল প্রকাশক বেরোয়, বইমেলা কেন্দ্রিক বই বের করে, এইটার ভবিষ্যৎটা কি আমি ঠিক জানি না। যদি প্রকাশনাটাকে ধরতেই হয়, অনেক তরুণকে আমি দেখি এই সময় প্রকাশনা বই নিয়ে আসে, এবং এটাকে যদি ধরতে হয় তাহলে না একটা টার্গেট তাদের থাকা দরকার, যে আমি প্রকাশনা ব্যবসায় কেন এসেছি, আমি কি শুধু ব্যবসা করার জন্য এসেছি, নাকি আমি বইয়ের প্রমোশন করার জন্য আসছি, নাকি আমি এখানে একটা ভূমিকা নিতে আসছি। ব্যবসার পাশাপাশি কিন্তু সামাজিক একটা ভূমিকাও নেওয়া যায়, যেটা আমাদের বড় বড় প্রকাশনাগুলো করছে। সেই জায়গাটা বোধ করি খুব জরুরি। কিন্তু আসার কথা, যখন অনেকগুলো মানুষ একসাথে হয়, অনেকগুলো স্বপ্ন তৈরি হয়, সেই স্বপ্নটা কিন্তু ওই মেলা প্রতি বছর তৈরি করে দিচ্ছে। ওখান থেকে ওই 100 জনের মধ্যে যে 5 জন তৈরি হচ্ছে না তা কিন্তু না, এইভাবে তৈরি হবে। অবশ্যই। এই যে মানে আমাদের প্রকাশনা শিল্পটা একটা শিল্প হিসেবেই দাঁড়িয়েছে, তার পাশাপাশি প্রচ্ছদ যারা করেন আপনারা, এটাও কি পেশাদারিত্বের জায়গায় কতটুকু গিয়েছে? এখন বর্তমান সময়ে একটা পেশাদার জায়গা তৈরি হয়েছে, কিন্তু এটাও সত্যি যে প্রচ্ছদ শিল্পী যেভাবে বইয়ের সংখ্যা বাড়ছে বা লেখকের সংখ্যা বাড়ছে, সে অনুযায়ী প্রচ্ছদ শিল্পী বাড়েনি। সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে আমাদের এখানে মানে ডিজাইন ইনস্টিটিউটের একটা লিমিটেশন থেকে যায়, যে সেখান থেকে কাভার ডিজাইনের উপর কি ধরনের মানে জ্ঞান দেওয়া হচ্ছে বা তারা কাভার ডিজাইনে কতটা আসবে। আবার প্রকাশকদের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, যে আমি জানি না অন্তত প্রত্যেকটা প্রকাশকের ওখানে যেমন এডিটোরিয়াল বোর্ড থাকে, ঠিক সে কি একইভাবে প্রকাশকদের ওখানে একজন শিল্প নির্দেশক থাকা উচিত, যে বইটার গুণগত মান এই জায়গাগুলো দেখবে। আমরা প্রথম আলোচনাতে সেন্সরের ব্যাপারটা আলোচনা করতেছিলাম, যে ভাষার জন্য আমরা জীবন দিছি, সেই ভাষার লেখকের লেখা সেন্সর হবে, এটা ভাবতেই অবাক লাগে। বরঞ্চ আমরা চেষ্টা করতে পারি যে আমাদের বই মেলাতে কিভাবে নির্ভুল বানানে বই আসতে পারে, মেলাটাকে কোনো বিষয়ভিত্তিক ভাবে করা যায় কিনা, কতটা গুছিয়ে করা যায়। এই যে আমরা এতক্ষণ আলোচনা করতেছি, কথা হচ্ছিল, এই প্রতিবার বই মেলা করা হয়, কতজন নতুন লেখক আসে, কতগুলো ভালো প্রচ্ছদ হয়, কতগুলো ভালো বই হাতে পাই, মেলার অর্জন কি? আমি যদি এবারের মেলাকে গতবারের সাথে তুলনা করি, আমার কাছে খুব একটা পার্থক্য তৈরি হয় না। একই মেলা, অর্জনটা কি? ওই জায়গাগুলোকে আমার মনে হয় অনেক বেশি সেই জায়গাতেই আসছে নজর ভাই। এই যে এইবারের মেলার সামগ্রিক ব্যবস্থাপনা, তারপর সব্যসাচী যাত্রা যেই প্রশ্নটা রেখে গেলেন, সেটার বিষয়ে আপনার কাছে জানতে চাই। প্রথমে আমি ওনার প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা উনি বলেছেন, যে আসলে একটা থিমেটিক যদি আমরা চিন্তা করি মেলাটাকে, যে আমরা এই থিম ধরে এবছর আমরা কাজ করব, এবং এই মেলা থেকে আমাদের আউটকামটা কি, যে কতজন মানে আমরা সত্যিকার অর্থে কতজন লেখক আমরা তৈরি করতে পারছি, বা কতজন লেখককে পাঠকের কাছে আমরা পরিচিত করাতে পারছি, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক কিছু ভাববার আছে আর কি। আর মেলার সার্বিক ব্যবস্থাপনা, যেটা আমি বলবো যে এটা সরাদি উদ্যানে এবার 4র্থ বছরের আয়োজন, তো মেলাটা প্রতি বছরই বড় হচ্ছে, বড় হতে হতে একটা বড় জায়গায় চলে আসছে। কিন্তু এখানে আমি যেটা শুরুতে একবার বলেছিলাম, যে সিজনাল প্রকাশক অনেক ঢুকে যায়, কিন্তু মেলাটা অহেতুকই আসলে একটু বড় হয়ে গেছে। এই প্রসঙ্গে আমি একটু বলে যাই, একটু কথাটা তুলেছিলাম যে অনেক প্রকাশক আছেন যারা লেখকের কাছ থেকে টাকা নিয়ে তার বইটা ছাপেন, নো ম্যাটার হোয়াট, মানে বইটার সারবস্তু কি আছে সেটা বিবেচনায় না রেখে। এটা কি আপনার সামগ্রিক প্রকাশনা শিল্পকে প্রশ্নবিদ্ধ করে না কোনো? না, অবশ্যই আমি মনে করি তো এটা অবশ্যই করে, এবং এটা ওই যে এখানেও আমি বলবো যে যারা সত্যি করতে প্রফেশনাল প্রকাশক তারা কিন্তু এই কাজটা করছে না। এখানে প্রকাশকদের তো আবার অনেকগুলো ধরন আছে আর কি, তো এটা হচ্ছে কিছু মানে, তো এটা আমি মনে করি এটা সার্বিকভাবে এটা খুবই একটা খারাপ জিনিস হচ্ছে, এবং সেক্ষেত্রে মানে যেনতেনভাবে একটা বই বেরিয়ে যাচ্ছে, ভুল বানান, ভুল মানে কোনো এডিটিং নাই, ভুল বাক্য গঠন, এবং আলটিমেটলি কি ছাপা কি লেখা আছে ওর মধ্যে প্রকাশক নিজেও দেখছে না, আর লেখক কি লিখেছে সে নিজেও বোঝে না। নিজেও যদি বুঝতো তাহলে বই এখানে প্রকাশ হতো না আর কি, ঠিক আছে। তো এর বাইরে যেটা মেলার ব্যবস্থাপনা নিয়ে যেটা আমরা বলছিলাম, যে অন্যান্য বছরের তুলনায় এবছর মেলার যে স্টল বিন্যাস,
বা যথেষ্ট সুন্দর, কিছু ত্রুটি আছে এবং এটা থাকবেই, হয়তো মানে এত বড় একটা আয়োজনের মধ্যে কিছু ত্রুটি থাকবে, সার্বিকভাবে মানে সুন্দর। কিন্তু এখানে দুটো জিনিস আছে, মেলার একটা নান্দনিক একটা বিষয় আছে। নান্দনিক বিষয়টা যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা আমি মনে করি তারা এখানে মানে 100% তারা এখানে ফেল করেছে। আপনি দেখবেন যে মেলার যে গেটগুলো তারা তৈরি করেছে, যে ডিজাইন এখানে করা হয়েছে, ইভেন মেলার যে উদ্বোধনী অনুষ্ঠান যেটা মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানে যে ব্যাকড্রপ যেটা আমরা বলি, এগুলো আসলে মানে একেবারেই মানসম্পন্ন না। এবং আজকে এই অমর একুশের গ্রন্থমেলা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গার সাথে এগুলো একেবারেই বেমানান, এটা কোনোভাবে মানানসই না। তা আমি মনে করি যে আগামী বছর থেকে দুটো পার্টে ভাগ করা উচিত। এটা আমরা মহাপরিচালকের সাথে কথাও বলেছি। আজকে আমাদের সমিতি থেকে আমরা 11টা পয়েন্ট উল্লেখ করে, যেগুলো হওয়ার কথা ছিল এখনো হয়নি, দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা বলেছি, অনুরোধ জানিয়েছি। যেমন ভেতরে বসার ব্যবস্থা করা, আপনার টয়লেটের সুবন্দোবস্ত না করা, মাঠটা লেবেলিং অনেক জায়গায় এখনো হয়নি, অনেক জায়গায় রাস্তা তৈরি হয়নি, এরকম নানা রকম চিত্র আছে। হয়ে যাবে আশা করছি আমরা হয়ে যাবে। মেলার আলোর স্বল্পতা, এগুলো পাশাপাশি যেটাই বলছিলাম যে নান্দনিক বিষয়টাকে আলাদা করে দেওয়া, যারা এই জিনিসগুলোর সাথে যুক্ত তাদেরকে এই দায়িত্বটা দেওয়া, আর এই যে মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাটা আলাদা করা, তাহলে হয়তো এই জিনিসটা আরো উন্নত হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকা। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।